আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। তো আজকে আমাদের ক্লাসটি শুরু করতে একটু ডিলে হয়েছে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। সো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান নবম অধ্যায়, অর্থাৎ অঙ্গ চলন এবং মনে হচ্ছে এখানে অস্থি সন্ধির যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের আজকে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ দৃঢ়তা প্রদান এবং চলন। তো ইন্ট্রোডাক্টরি পার্টটা এই অধ্যায়টা নিয়ে মূলত যে পড়াশোনা করব সেটা হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন, অর্থাৎ এক কথায় এটা হচ্ছে আমাদের অস্থির চ্যাপ্টার। অস্থি এবং অস্থি সন্ধি রিলেটেড যে চ্যাপ্টার, সেটা হচ্ছে এটা। অস্থি মানে কি? অস্থি মানে হচ্ছে হাড়ডি, ঠিক আছে, মানে বোনস। সো এই হাড়গোড় নিয়ে আমরা যে এই হিউম্যানের ভিতরে, আমাদের যে চামড়ার ভিতরে, মাংসপেশির ভিতরে আমরা যেটা দেখি না, সেটা হচ্ছে আমাদের হাড় বা বোনস, অস্থি। এই অস্থির উপরে বা অস্থিটাই হচ্ছে আমাদের একমাত্র স্ট্রাকচারাল বেস, যেটার উপরে আমাদের বডিটা দাঁড়িয়ে আছে। সো ওই অস্থিটা নিয়েই আমরা পড়াশোনা করব। সো মেডিকেলের বা মেডিকেল সায়েন্সের যে পার্টটাতে এই যে তোমার অস্থি নিয়ে পড়াশোনা করা হয়, সেই পার্টটাকে বলা হয় অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি। তাহলে আমরা হিউম্যান অ্যানাটমির অধ্যায়টি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 9, চ্যাপ্টার নাম হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। তাহলে এই চ্যাপ্টারে হচ্ছে মূলত 3টা টপিক আমরা পড়বো। এই চ্যাপ্টারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা টপিক পড়বো? 3টা টপিক পড়বো। হ্যাঁ, এই চ্যাপ্টারে আসেই মাত্র 3টা টপিক। তাহলে এই চ্যাপ্টারে টপিক কয়টা? মেইন টপিক আমি যদি একটু লিখি, মেইন টপিক মাত্র 3টি। একটা হচ্ছে অস্থি। সো আজকে আমরা বেসিক্যালি অস্থি পার্টটা নিয়েই পড়াশোনা করব। 2 নম্বরে হচ্ছে পেশি। 3 নম্বর এবং সর্বশেষ যে পার্টটা, সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত রোগ। অস্থি সংক্রান্ত রোগ। তাহলে এই 3টা পার্ট, এই অধ্যায়টিকে আমরা যদি ভাগ করি, আমরা 3টা প্রধান অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রথম ভাগ, যেটা হচ্ছে অস্থি। 2 নম্বরে হচ্ছে পেশি। 3 নম্বরে হচ্ছে অস্থি সংক্রান্ত রোগ। ঠিক আছে, তো আসো আমরা প্রথমেই শুরু করি অস্থি দিয়ে। তো তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও। এই চ্যাপ্টারটি হচ্ছে খুব সুন্দর করে নোট করবা। নোট করার পরে সেটা হচ্ছে তোমরা নোট শেয়ারিং গ্রুপে আপলোড করে দিবা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা। এটাই হচ্ছে তোমাদের মেইন হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা অস্থি নিয়ে যদি শুরু করতে চাই, ফার্স্ট যে টপিকটা, অস্থি পড়তে গেলে আমাদের অস্থি রিলেটেড কিছু জিনিস পড়তে হবে। অস্থি আসছে কোত্থেকে বা অস্থি জিনিসটা কি, এগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে দেখো, প্রথমেই এই অস্থি জিনিসটা পড়তে গিয়ে আমরা প্রথমেই যে জিনিসটা পড়বো, এই চ্যাপ্টারের অধ্যায়ের নামই হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। তাহলে প্রথমে আমরা শিখি চলনটা কি আসলে। হোয়াট ইজ মুভমেন্ট বা চলন? তাহলে এখানের সংজ্ঞাটা হবে এটা, যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে তাকে চলন বলে। কি বলে? চলন বলে বা মুভমেন্ট বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলন বা মুভমেন্ট জিনিসটা কি আমরা বুঝলাম, যে আমি যে এখানে এই যে হাঁটাহাঁটি করতেছি, এই যে চলতেছি, এই পাশ থেকে এই পাশে যে আসলাম, তাহলে আমি যে পদ্ধতিটা অবলম্বন করে, আমি একজন প্রাণী, যে পদ্ধতি অবলম্বন করে আমি সাময়িকভাবে খুবই অল্প সময়ের জন্য এখান থেকে এখানে গেলাম, আবার ওখান থেকে এখানে আসলাম, তো এই সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করি আমি যে পদ্ধতিতে, সেটাই হচ্ছে আমার চলন।
তুমি যে পদ্ধতিতে করো তোমার চলন, সবার পদ্ধতি সেম এবং এই পদ্ধতিটাকেই চলন বলে। এক কথায় চলাচল করার পদ্ধতি, এক কথায় কি চলাচল করার পদ্ধতিকেই চলন বলে। বুঝতে পেরেছো? এই গেল আমাদের চলন। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র জিনিসটা হচ্ছে যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, যে তন্ত্র দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে, নির্দিষ্ট কাঠামো গঠন করে, নির্দিষ্ট কাঠামো গঠন করে আকৃতি দেয়, আকৃতি দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, এবং চলনে সাহায্য করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। ওকে, তাহলে যে তন্ত্র দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে, আকৃতি দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে আমরা কি বলি? কঙ্কালতন্ত্র বলি। ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে আমরা কঙ্কালতন্ত্রের 3টা জিনিস নিয়ে আলোচনা করব। কয়টা জিনিস নিয়ে আলোচনা করব? 3টা জিনিস। এই অধ্যায়ে আমরা কঙ্কালতন্ত্রের 3টা জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে গঠন, কাজ এবং রক্ষণাবেক্ষণ। কঙ্কালতন্ত্রের গঠনটা কীরকম সেটা দেখব, কঙ্কালতন্ত্রের কাজ কীরকম সেটা দেখব, এবং কঙ্কালতন্ত্রের রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণটা আমরা দেখব। এই 3টা জিনিস আমরা এই অধ্যায়ে দেখব। ঠিক আছে? কঙ্কালতন্ত্র বিষয়ক 3টা জিনিস দেখব, গঠন, কাজ এবং রক্ষণাবেক্ষণ। তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। এবার আসো, কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত? কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত, মানে কি কি অঙ্গ নিয়ে একটি কঙ্কালতন্ত্র গঠিত? দেখো, তোমরা তন্ত্র পড়েছো না? তন্ত্র আমি পড়াইছিলাম না তোমাদের প্রথম অধ্যায়ে? বিভিন্ন তন্ত্র পড়েছিলে তোমরা, কার্ডিয়াক সিস্টেম, তোমার হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেম, তারপর হচ্ছে পালমোনারি সিস্টেম, তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, তারপরে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তন্ত্রই আমরা পড়েছিলাম। তো ওই রকম একটা তন্ত্র হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র কাকে বলে তার সংজ্ঞাটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। কি বলতো? যে তন্ত্র দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে, আকৃতি দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে। এই 4টা বিষয় এইটা করে যেই তন্ত্র তাকে কঙ্কালতন্ত্র বলে। কঙ্কালতন্ত্রের মূল বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে এগুলো পড়বো। এবার দেখো কঙ্কালতন্ত্রের অঙ্গগুলা কি কি, বা কঙ্কালতন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত। কঙ্কালতন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? কঙ্কালতন্ত্র মূলত 4টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে অস্থি, একটা কি? অস্থি। 2 নম্বরটা হচ্ছে তরুণাস্থি, অস্থি তরুণাস্থি, অস্থি তরুণাস্থি, পেশি, অস্থি তরুণাস্থি, পেশি, এবং আরেকটা হচ্ছে পেশি বন্ধনী, পেশি, পেশি বন্ধনী, পেশি, পেশি বন্ধনী। এই 4টা জিনিস নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। এই 4টা জিনিস নিয়ে কি গঠিত বলতো? কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র এই কয়টা জিনিস নিয়ে গঠিত। প্রত্যেকটা তন্ত্রেরই আমরা কিছু অঙ্গ দেখেছিলাম না? যেমন হচ্ছে তোমার এক্সক্রিয়েটরি সিস্টেম, মানে হচ্ছে তোমার নিষ্কাশন যে তন্ত্রটা, বজ্র নিষ্কাশন যে তন্ত্র, সেই তন্ত্রের মধ্যে আমরা প্রধান অঙ্গই দেখেছিলাম হচ্ছে কিডনি, কিডনি বা হচ্ছে বৃক্ক। এই বৃক্কের সাথে আরও সংশ্লিষ্ট কিছু অঙ্গ ছিল, যেমন হচ্ছে ইউরেটর ছিল, ইউরেথ্রা, তারপর হচ্ছে তোমার রেনাল পেলভিস, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অঙ্গই ছিল, তাই না? সো ওরকম কঙ্কালতন্ত্রেরও অনেকগুলো অঙ্গ আছে, তার মধ্যে অস্থি, তরুণাস্থি, পেশি এবং পেশি বন্ধনী, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে মূলত কঙ্কালতন্ত্রটা গঠিত। আচ্ছা, এবার দেখো কঙ্কালতন্ত্রের ভূমিকাটা আমরা কি সেটা একটু জানি। কঙ্কালতন্ত্রের ভূমিকা, কঙ্কালতন্ত্রের ভূমিকা, কঙ্কালতন্ত্রের ভূমিকা, ঠিক আছে? কঙ্কালতন্ত্রের ভূমিকা। তো কঙ্কালতন্ত্রের ভূমিকা 2 ধরনের হয়। কঙ্কালতন্ত্রের ভূমিকা কয় প্রকার? এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। ভূমিকাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে। একটা হচ্ছে যান্ত্রিক ভূমিকা আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় ভূমিকা। যান্ত্রিক
যান্ত্রিক মানে কি? মেকানিক্যাল। আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয়, ঠিক আছে? ফিজিওলজিক্যাল আর এটা হচ্ছে মেকানিক্যাল। ফিজিওলজিক্যাল আর এটা হচ্ছে মেকানিক্যাল। তাহলে দুই ধরনের ভূমিকা আছে। প্রথমেই দেখো যান্ত্রিক যে ভূমিকাটা, যান্ত্রিক ভূমিকাকে কি? দৈহিক কাঠামো গঠন, দৈহিক কাঠামো গঠন, দৈহিক কাঠামো গঠন। তারপর হচ্ছে বলো তো কি? কঙ্কাল, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। রক্ষণাবেক্ষণ ও ভার বহন। আমাদের শরীরের যে ভার, সেই ভারটা বহন করে কে বলতো? কঙ্কাল। তারপরে আর কি কি আছে? রক্ষণাবেক্ষণ, ভার বহন, তারপরে হচ্ছে সংযোগ, তল সৃষ্টি, চলন। সংযোগ, তল সৃষ্টি, সংযোগ, তল সৃষ্টি, চলন। সংযোগ, তল সৃষ্টি, চলন। সংযোগ, তল সৃষ্টি, চলন এবং সর্বশেষটা হচ্ছে, আচ্ছা ভার বহন তো হয়ে গেল। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের কি বলতো? এই কয়টা হচ্ছে আমাদের যান্ত্রিক ভূমিকা। এবার শারীরবৃত্তীয় ভূমিকা কি কি? রক্তকণিকা উৎপাদন, রক্তকণিকা উৎপাদন, রক্তকণিকা উৎপাদন, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ। তারপরে আর কি কি আছে? নিঃশ্বাস প্রশ্বাস, শ্রবণ, রক্তকণিকা উৎপাদন, রোগ প্রতিরোধ, খনিজ লবণ সঞ্চয়। রোগ প্রতিরোধ, খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয়। তো কি কি খনিজ লবণ সঞ্চয় করে? মূলত ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি এই ধরনের খনিজ লবণ এরা সঞ্চয় করে। আর রক্তকণিকা, কোন রক্তকণিকা? রেড ব্লাড সেল, ঠিক আছে? তোমার অস্থি মজ্জা থেকে বা বোন ম্যারু থেকে, মানে হাড়ের যে ভিতরের অংশটা সেটাকে আমরা অস্থি মজ্জা বলি বা অস্থির ভেতরের অংশ, সেই লাল অস্থি মজ্জা থেকে বা বোন ম্যারু থেকে মূলত এই রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এটা আমরা রক্তের অধ্যায়ে দেখেছিলাম, তাই না? আর খনিজ লবণ কি কি? ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ লবণ, এগুলো হচ্ছে সঞ্চয় করে আমাদের হাড়, ঠিক আছে? ফসফরাস ইত্যাদি। তো এইগুলো আমাদের হাড় যেহেতু সঞ্চয় করে খনিজ লবণ, এই জন্য হচ্ছে হাড়ের একটা কাঠামো থাকে বা হাড়ের একটা দৃঢ়তা বা শক্তপোক্ত একটা ভাব বজায় থাকে এই খনিজ লবণগুলো সঞ্চয় করার কারণে। তো অনেকে বলে না যে হাড়ে সমস্যা হয় কেন? মূলত ক্যালসিয়ামের অভাবে বা ক্যালসিয়ামের ঘাটতি হলে। তো ক্যালসিয়ামটা যখন কমে যায় তোমার হাড়ে পরিমাণের থেকে, নির্দিষ্ট পরিমাণের থেকে যখন কমে যায়, তখনই মূলত এই রোগগুলো হয়। আর যান্ত্রিক ভূমিকার মধ্যে আছে আমাদের দেহকে একটা কাঠামো, যে আমি সোজা হয়ে দাঁড়ায় এসেছি, যদি পিছন থেকে আমার এই যে তোমার কঙ্কালটা যদি কেউ টান দিয়ে খুলে নেয়, তাহলে আমি এই যে সোজা হয়ে দাঁড়ায় এসেছি এরকম ঝুঁকে হেলে বা যে কোনো এরকম পিছন দিকে পড়ে যাব, ঠিক আছে? কেন? কারণ আমার শরীরটা দাঁড়িয়েই আছে মূলত এই কঙ্কাল তন্ত্রের বা কঙ্কালের উপরেই আমার শরীরটা মূলত দাঁড়ায় আছে। তার মানে আমার শরীরটাকে একটা কাঠামো দিয়েছে সে। কঙ্কাল আমার শরীরটাকে কি দিয়েছে? কাঠামো দিয়েছে। রক্ষণাবেক্ষণ ও ভার বহন। দেখো আমার দেহর ভিতরে এই যে বুকে কি থাকে? বুকে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, মানে বুকের যে হাড়গুলো, রিপস, সেই রিপসের মধ্যে থাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান, সেটার নাম হচ্ছে লাংস। লাংস মানে কি? ফুসফুস। তারপর ফুসফুসের নিচে থাকে কি বলতো? হার্ট। তারপর আমাদের এই যে স্কাল্প, এই যে মাথার যে হাড়, তার ভিতরে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরও একটা, সেটা হচ্ছে ব্রেন বা হচ্ছে মস্তিষ্ক। তাহলে এই যে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলা, সেগুলাকে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে কে বলতো? বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে হচ্ছে আমাদের এই কঙ্কাল, তাই না? কঙ্কাল তন্ত্রটা আমাদের রক্ষা করতেছে। সংযোগ তল সৃষ্টি, যে একটা এই যে হাতের এই যে কবজির সাথে হচ্ছে তোমার এখানে আমাদের একটা জয়েন্টের মিল, এবার এখান থেকে এখানে একটা মিল, মানে এখানে একটা তলের সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা অঙ্গের সাথে প্রত্যেকটা অঙ্গের একটা কানেকশন সৃষ্টি হয়েছে। চলন, আমরা এই যে হাত ইচ্ছা মতো নাড়াতে পারি, তারপরে পায়ের মাধ্যমে ইচ্ছা মতো চলতে পারি, হাঁটতে পারি, মানে চলাচল করতে পারি। কঙ্কালতন্ত্রের মূল কাজই হচ্ছে চলনে সাহায্য করা। এটি হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রধান কাজে এমসিকিউ যদি আসে যে কঙ্কালতন্ত্রের প্রধান কাজ কি? চলনে সাহায্য করা। এরপরে শারীরবৃত্তীয় কাজ বা ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে রক্তকণিকা উৎপাদন, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ। নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস করতে গেলে আমাদের এই যে রিপসগুলার সংকোচন প্রসারণ হইতে হয় না? ওই যে শ্বসনের অধ্যায়ে পড়িয়েছিলাম, মনে আছে? যে রিপসগুলা সংকুচিত হয়, প্রসারিত হয়। তো ওই সংকোচন প্রসারণ না হইলে তাহলে কি বাতাস ভিতরে ঢুকতো?
নাকি ভিতরের বাতাস বাইরে বের হইতো? কোনোটাই হইতো না, যার কারণে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে। কান, আমাদের কানের ভিতরে অস্থি আছে, কানের ভিতরে অস্থি বা হাড় আছে, যেটাকে আমরা কর্ণাস্থি বলি। কর্ণাস্থি 3 ধরনের হয়, এগুলো আমরা সামনেই দেখবো। ওই কর্ণাস্থির মাধ্যমে আমরা কানে কোনো কিছু শুনতে পারি। আমি যে কথা বলছি তোমরা শুনতে পারতেছো, বা তোমরা যদি আমার সাথে কথা বলো আমিও সেটা শুনবো। কিসের জন্য? এই কানের অস্থির জন্য, মূলত অস্থির জন্য। রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা খুবই হাইপোথেটিক্যাল একটা টপিক, এই বিষয়ে না যায়, জাস্ট এতটুকুই মনে রাখো যে হাড় বা অস্থি সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধেও সাহায্য করে। খনিজ লবণ সঞ্চয়, বিভিন্ন খনিজ লবণ সঞ্চয় করে, তার মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম একটা। আচ্ছা, এই গেল কঙ্কালতন্ত্রের ভূমিকা। কঙ্কালতন্ত্রের ভূমিকার পর এবার আমরা দেখবো কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান, কঙ্কালতন্ত্রের উপাদান, ঠিক আছে? তো কঙ্কালতন্ত্রের উপাদানের মধ্যে কি কি আছে দেখো, 5টা উপাদান, ঠিক আছে? মনে রাখবো কঙ্কালতন্ত্রের উপাদান কয়টি? 5টি। এক নম্বর উপাদানটির নাম হচ্ছে অস্থি। 1 নম্বর উপাদানটির নাম কি? অস্থি, বা এটাকে আমরা কি বলি? বোন। অস্থি বা ইংরেজিতে বলি BONE, বোন। অস্থি বা বোন। বোন বা অস্থি কি? কঠিন ও ভঙ্গুর যোজক টিস্যু। কঠিন ও ভঙ্গুর একটা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু আমরা পড়েছিলাম না, যে প্রাণী টিস্যু 4 প্রকার, তার মধ্যে যোজক টিস্যু একটা। তো সেই যোজক টিস্যুর 2টা সেকশন, একটা ছিল তরল যোজক টিস্যু আর একটা ছিল কঠিন যোজক টিস্যু। ওই কঠিন যোজক টিস্যুই হচ্ছে আমাদের অস্থি বা হাড়। বুঝতে পেরেছো? তাহলে যেটা ভঙ্গুর, যেমন এই যে আমরা আমাদের হাড্ডি, হাতের যে হাড়টা, এখানে জোরে কিছু দিয়ে বাড়ি দিলে এটা ভেঙে যাবে, পায়েরটা ভেঙে যাবে, মানে যেগুলো শক্ত হাড় ওগুলো কি নর্মালি ভঙ্গুর না? মানে নর্মালি হাড় মানেই তো সেটা ভঙ্গুর। তাহলে শক্ত হাড় বা যেটা বোনস, সেটা হচ্ছে কঠিন ও ভঙ্গুর যোজক টিস্যু। তারপরে এটা কেন কঠিন এবং ভঙ্গুর হয় মনে রাখবা, কারণ ক্যালসিয়াম আয়ন ও অন্যান্য খনিজ লবণ এর ভিতরে জমা থাকে, দেখি এটা খুব শক্তপোক্ত এবং মজবুত হয়। কিসের জন্য? ক্যালসিয়াম আয়ন এবং বিভিন্ন লবণ জমা থাকার কারণে। এরপরে দেখো তরুণাস্থি বা কোমলাস্থি। তরুণাস্থির অপর নাম কি? কোমলাস্থি। কোমল যোগ অস্থি, কোমল যোগ অস্থি কোমলাস্থি, আর এটা হচ্ছে তরুণাস্থি। কোমলাস্থি অথবা তরুণাস্থি, এটাকে ইংরেজিতে আমরা বলি কার্টিলেজ। কি বলি? কার্টিলেজ। কার্টিলেজ, এটাকে আমরা কি বলি বলতো? কার্টিলেজ বা তরুণাস্থি। এটা কি বলতো? এটা হচ্ছে দৃঢ় তবে নমনীয় যোজক টিস্যু। এটা দৃঢ় থাকবে কিন্তু, হ্যাঁ, দৃঢ় তবে নমনীয়, দৃঢ় তবে নমনীয়। এটাও কি এক ধরনের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু, দৃঢ় তবে নমনীয় যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। দৃঢ় বা নমনীয় যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আচ্ছা, এবার এখানে একটা পদার্থ থাকে, মনে রাখবা। এই পদার্থটার মধ্যে তরুণাস্থি ছড়িয়ে থাকে। ওই পদার্থটার নাম কি? কন্ডিন। কন্ডিন নামক এক ধরনের ঈষদাচ্ছ তরল ম্যাট্রিক্সে, ঠিক আছে? ঈষদাচ্ছ স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে। ঈষদাচ্ছ স্থিতিস্থাপক মানে কি? রাবারের মতো বলে যায়। স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স মানে কি? কোনো কিছুর মধ্যে, ম্যাট্রিক্সে কোষগুলো ছড়িয়ে থাকে। মানে এই যে তরুণাস্থি কোষগুলো ছড়িয়ে থাকে, তরুণাস্থি কোষগুলো ছড়িয়ে থাকে, তরুণাস্থি কোষগুলো ছড়িয়ে থাকে, তরুণাস্থি কোষগুলো ছড়িয়ে থাকে। সো এই হচ্ছে আমার কোমলাস্থি বা তরুণাস্থি। এরপরে 3 নম্বর যেটা দেখো, প্রথমে আমরা কি বললাম? অস্থি। তারপরে 2 নম্বরে কি বললাম? তরুণাস্থি। অস্থি আর তরুণাস্থি এই পর্যন্ত যদি লিখে ফেলো তাহলে আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো চেক করি। আলকেমিস্ট লিখেছিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াফি স্যার, চলনের ডেফিনেশনটার স্লাইডটা একটু দেখান। ওকে, দেখাচ্ছি। জুই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আতিক, ক্লিয়ার স্যার, আতিকুল। তারপরে হচ্ছে রুবাইয়া হচ্ছে নোট ডান, থ্যাংক ইউ। ওকে, তারপর ওয়াফি, না লিখিনি এখন। ওকে, তাড়াতাড়ি লিখে ফেলো বাবা, আমি ক্লাসটি শেষ করে দিব। শিবলি বড়ুয়া লেখা হয়েছে। ওকে, ইমা ক্লিয়ার, নৌশিন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। জিনাত আফরিন ক্লিয়ার প্লাস নোট ডান, থ্যাংক ইউ। ওকে, লিহা নোট ডান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, কি জানো? চলনের ডেফিনেশনের স্লাইড। আচ্ছা, চলনের ডেফিনেশনের স্লাইড,
এই যে চলনের ডেফিনেশনের স্লাইডটা হচ্ছে যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায় সাময়িক এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে তাকে চলন বলে। যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায় সাময়িক এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে সেই পদ্ধতিটাকে আমরা চলন বলি। তাহলে চলন হচ্ছে মূলত কি বলতো, একটা পদ্ধতি। চলন কি মূলত একটা পদ্ধতি, ঠিক আছে। চলন বা মুভমেন্ট ইজ নাথিং বাট এ প্রসেস, অর্থাৎ চলন একটা পদ্ধতি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, এইটা হচ্ছে চলনের স্লাইড গেল। ওকে, এরপরে দেখো, এরপর আমরা এখন পড়ব হচ্ছে মানব কঙ্কাল। মানব কঙ্কাল মানব কঙ্কাল মানে কি আসলে? এক কথায় মনে রাখবা, ঠিক আছে, এক কথায় মনে রাখবা, যেই জিনিস আমাদের কাঠামো দেয়, আমাদের দেহে কাঠামো দেয়, কতে কাঠামো কতে কঙ্কাল, কতে কাঠামো কতে কঙ্কাল। তাহলে মানব কঙ্কাল হচ্ছে এমন এক জিনিস যে জিনিস মানবদেহে কাঠামো প্রদান করে। মানবদেহের যে একটা গঠন, একটা কাঠামো, দুই পাশে দুইটা হাত, মাঝখানে একটা মাথা, বুকটা চওড়া, তারপর নিচে পা আছে, এই যে একটা গঠন, একটা স্ট্রাকচারাল একটা শেপ, বিড়ালের শেপ একরকম, তারপরে হচ্ছে মাছের শেপ একরকম, মানুষের শেপ একরকম, এই যে শেপগুলোর ডিফারেন্সটাই ক্রিয়েট করে দিছে কে? এই কঙ্কাল। তার মানে কঙ্কাল হচ্ছে কাঠামো। কঙ্কাল ইজ ইকুয়াল কি? কাঠামো। কঙ্কাল ইজ ইকুয়াল কাঠামো, এই কথাটা মনে রাখবা। কঙ্কাল মানেই কি বলতো? কাঠামো। ওকে, কঙ্কাল মানেই হচ্ছে কাঠামো। আচ্ছা, কঙ্কাল আসলে কেমন ধরনের হয়? এই যে কাঠামো মানে হাড়গুলোর শেপ বা জিনিসগুলো আসলে দেখতে কেমন? লম্বা হয়। কীরকম হয় বলতো? লম্বা হতে পারে, তারপরে ছোট হতে পারে, হাড়গুলো লম্বা, কোনোটা লম্বা কোনোটা ছোট, তারপরে হচ্ছে কোনোটা আবার কীরকম হতে পারে? অনিয়ত আকার হতে পারে, অর্থাৎ চ্যাপ্টা, অসমান, ঠিক আছে, চ্যাপ্টা হতে পারে ইত্যাদি, মানে নানান শেপের হতে পারে। এগুলো আমরা সামনেই দেখবো, অসমান। নেক্সট ক্লাসে এগুলো প্রত্যেকটা হাড়ের ফিগার আমরা দেখবো, ঠিক আছে। প্রত্যেকটা হাড় দেখতে কেমন, প্রত্যেকটা স্লাইডে আমরা প্রত্যেকটা ছবি দেখবো, একদম কানের অস্থি পর্যন্ত আমরা দেখবো যে কানের মধ্যে কেমন ধরনের হাড় থাকে, ঠিক আছে, সব কিছুই আমরা দেখবো। তো এগুলোর শেপগুলো এমন হয়, মানব কঙ্কালের শেপ লম্বা হইতে পারে, ছোট হইতে পারে, চ্যাপ্টা হইতে পারে এবং অসমান হইতে পারে, ঠিক আছে। তো এই মিলায়া এই লম্বা ছোট চ্যাপ্টা মিলাইয়া টোটাল 206টা হাড় আছে মানবদেহে। কয়টি? 206টি অস্থি আছে। কি আছে? শুধু অস্থি আছে কয়টি? 206টি। এটা হচ্ছে কি একটা পূর্ণবয়স্ক মানবদেহে, এটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক মানে একটা প্রাপ্তবয়স্ক একজন মানুষ, অ্যাডাল্ট একজন মানুষের 206টা হাড্ডি মূলত থাকে, ঠিক আছে। বাট এই হাড্ডির সংখ্যাটা মানে বাচ্চা বয়সে আরও বেশি হয়। বাচ্চা বয়সে মানে শিশুদের, নবজাতক একটা শিশু, এর এই সংখ্যাটা আরও বেশি। নবজাতক একটা শিশুতে এই সংখ্যাটা আরও বেশি। শিশুদেহে এই সংখ্যাটা আরও বেশি। সেই শিশুদেহে কয়টি থাকে? অলমোস্ট 300টি থাকে। কয়টি থাকে? 300টি। তাহলে এখন শিশুদেহে যদি 300টি থাকে আর পূর্ণবয়স্ক মানুষের দেহে যদি 206টি থাকে, তাহলে এই 206 থেকে 300, তাহলে বাকি হাড়গুলা কই গেল? শিশু খেয়ে ফেলছে নাকি উধাও হয়ে গেছে? কিছুই না। এই হাড়গুলা, এই যে 206টা বাদে বাকি যে তোমার হচ্ছে কয়টি? 94টি যে হাড়, এই 94টি হাড় মূলত বিভিন্নভাবে শেপ হয়ে, বিভিন্নভাবে গঠন হয়ে একটা হাড্ডিতে পরিণত হয়। মনে করো 5টা হাড় মিলে একটা হাড়ে পরিণত হয়, 10টা মিলে একটা, 25টা মিলে একটা, মানে ছোট ছোট হাড়গুলো মিলে ওগুলো পরিণত বয়সে একটাতে পরিণত হয়, বা মানে অনেকগুলো একসাথে মিলে ছোট একটা মানে একটা গঠনের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? ওই জন্য বাচ্চাদের ধরতে গেলে একটু সাবধানে ধরতে হয়, কারণ তাদের শরীরে হাড়ের সংখ্যা অনেক বেশি এবং সেটা খুবই নমনীয় একটা হাড় থাকে। তো এই জন্য ওই সংখ্যাটা আস্তে আস্তে কমে কমে পূর্ণবয়স্ক দেহে কয়টি হয় বলতো? 206টি হয়। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা দেখব কঙ্কালতন্ত্রের প্রকারভেদ। কঙ্কালতন্ত্রের প্রকারভেদ অর্থাৎ কঙ্কালতন্ত্রকে আমরা কিভাবে ভাগ করতে পারি, শ্রেণী বিভাগ, ঠিক আছে। আচ্ছা, শ্রেণী বিভাগটা দেখার আগে আমাদের উপাদানের মধ্যে তো আমাদের এই 2টা উপাদান বাদেও আরও 3টে উপাদান বাকি ছিল। ওই উপাদান 3টা আমি একটু দেখাই দিই, তারপরে হচ্ছে আমি কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগটা দেখাই। আচ্ছা, 3 নাম্বার যে উপাদানটা ছিল, দেখো তোমরা আবার গুলাই ফেলো না। কঙ্কালতন্ত্রের উপাদান 5টা বলছিলাম, একটা হচ্ছে অস্থি, 2 নাম্বারটা হচ্ছে কোমলাস্থি। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার কঙ্কালতন্ত্রের 3 নাম্বার যে উপাদানটা, সেই 3 নাম্বার উপাদানটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট 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 ঠিক আছে। কঙ্কালতন্ত্রের 3 নাম্বার উপাদানটা কি? লিগামেন্ট। লিগামেন্ট লিগামেন্ট জিনিসটা কি? লিগামেন্ট জিনিসটা হচ্ছে অস্থি বন্ধনী। অস্থি বন্ধনী, এটার বাংলা অর্থ হচ্ছে কি? অস্থি বন্ধনী।
তো এই যে অস্থিবন্ধনী এইটা দেখতে কেমন ঘন, এটা হচ্ছে ঘন, তারপরে শ্বেত বর্ণের, শ্বেত মানে কি সাদা, শ্বেত বর্ণ কি সাদা রঙের, ঠিক আছে, শ্বেত বর্ণের তন্তুময় স্থিতিস্থাপক বন্ধনী, তন্তুময় তন্তুময় স্থিতিস্থাপক বন্ধনী, স্থিতিস্থাপক বন্ধনী। স্থিতিস্থাপক মানে কি বলতো, যে রাবারের মতো টান দিলে বলে যায়, স্থিতিস্থাপক বন্ধনী। তার মানে এই লিগামেন্ট হচ্ছে মূলত একটা বন্ধনী। লিগামেন্ট যদি কি এক কথায় যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা লিগামেন্ট মানে বন্ধনী। কেমন বন্ধনী? যা দিয়ে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে। কেমন বন্ধনী? যা দিয়ে একটি অস্থি মানে একটি হাড় অন্য একটি অস্থির সাথে, অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে, অন্য একটি অস্থির সাথে কি থাকে বলতো, যুক্ত থাকে, অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে। 4 নম্বর যে উপাদানটা, কঙ্কালতন্ত্রের 4 নম্বর উপাদানটা হচ্ছে টেন্ডন। টেন্ডন টেন্ডন এটাকে কি বলি আমরা? টেন্ডন, ঠিক আছে। তো টেন্ডনটা কি মূলত? টেন্ডনটা হচ্ছে এটা এক ধরনের তন্তুময় যোজক টিস্যু। কেমন? সংজ্ঞাটা কিভাবে দিবা? ঘন, মজবুত, শ্বেতবর্ণের, নমনীয় ও অস্থিতিস্থাপক। ঘন, শ্বেতবর্ণের তন্তুময় কিন্তু অস্থিতিস্থাপক। আগেরটা স্থিতিস্থাপক ছিল, এটা অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা হচ্ছে ঘন, নমনীয়, এটা কিন্তু নরম। আগেরটা যেরকম ছিল এটা কিন্তু নরম। আচ্ছা, তাহলে তন্তুময় যোজক টিস্যু, তন্তুময় যোজক টিস্যু, তন্তুময় যোজক টিস্যু, তন্তুময় যোজক টিস্যু। এটা দিয়ে কি হয়? এটার কাজটা কি? যা পেশি ও অস্থির মধ্যে সম্পর্ক স্থাপন করে, যা পেশি এবং অস্থির মধ্যে, পেশি ও অস্থির মধ্যে সম্পর্ক স্থাপন করে। কি করে? সম্পর্ক স্থাপন করে, ওকে, সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, তো এটা গেল 4 নম্বর। এবার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অস্থিসন্ধি বা জয়েন্ট। অস্থিসন্ধি বা জয়েন্ট, জয়েন্ট। অস্থিসন্ধির যদি আমি এক কথায় জিজ্ঞেস করি যে আসলে এটা কি, অস্থিসন্ধি এক কথায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে অস্থিসন্ধি জিনিসটা কি, তো বলবা যে এটা হচ্ছে একটা সন্ধি স্থল। মানে যেখানে কোনো একটা জিনিস সন্ধি হয়, সেই সন্ধির যে জায়গাটা, টোটাল জায়গাটাকে, স্থলটাকে, ওই জায়গাটাকে আমরা সন্ধি স্থল বা জয়েন্ট বলি, সন্ধি স্থল, ঠিক আছে। তো এই সন্ধিস্থল বা জয়েন্টের সংজ্ঞাটা হচ্ছে এভাবে দিবা: একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে, ওইটাই হচ্ছে অস্থিসন্ধি। একটি অস্থি অন্য একটি অস্থির সাথে, একটি অস্থি অন্য একটি অস্থির সাথে, অন্য একটি অস্থির সাথে, অন্য একটি অস্থির সাথে যুক্ত হয়ে যে অস্থিসন্ধি গঠন করে। কি গঠন করে? অস্থিসন্ধি গঠন করে, সন্ধিস্থল গঠন করে। যুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে তাকে অস্থিসন্ধি বলে। যে সন্ধিস্থল গঠন করে, সন্ধিস্থল গঠন করে তাকে আমরা কি বলি বলতো? জয়েন্ট বা অস্থিসন্ধি বলি। তো এই 5টা উপাদান আমাদের হচ্ছে কিসের বলতো? কঙ্কালতন্ত্রের 5টি উপাদান। আচ্ছা, তো এরপরে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগটা আজকে আর পড়ানোর সুযোগ নেই, যেহেতু তোমাদের লাইভ শুরু হবে 9:30টায়। সো আজকে আমি ক্লাসটি এই পর্যন্তই শেষ করে দিব। সবাই নোটটি করেছো কিনা আমাকে একটু ডান লেখো, তাহলে আচ্ছা আমি আজকের মতো ক্লাসটি শেষ করে দিচ্ছি, কারণ আমার লাইভের প্রিপারেশন নিতে হবে তোমাদের জন্য। তোমরা অবশ্যই সবাই লাইভটিতে অংশগ্রহণ করবা, কারণ আজকে হচ্ছে আমরা 12 অধ্যায় মানে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ করাবো, যেটা তোমাদের আপকামিং বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ করাবো, মানে এক কথায় টেস্ট পেপার সলভ। সো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ওকে, লিখি নেই এখনো। ওকে, ঠিক আছে, লিখো তাহলে।
আচ্ছা, তাহলে দেখো জিন্নাত ডান, ইমা ডান, রুবাইয়া ওকে, ডান্সার অল ক্লিয়ার। ফার্স্ট স্লাইডটা দেখাবেন? আচ্ছা, ফার্স্ট স্লাইডটা দেখাচ্ছি। লিহা ডান, নোট ডান, ওকে থ্যাংক ইউ। তৌহিদুল ডান, ওকে। শিবলি স্যার আমার 12 চ্যাপ্টার সিলেবাসে নাই, তারপরেও তুমি ক্লাসটি করবা শিবলি, কারণ হচ্ছে তোমার 10ম শ্রেণীতে কিন্তু এই অধ্যায়টি আছে, এবং তুমি যদি আগে থেকেই অধ্যায়টি করে রাখো তখন তোমার 10ম শ্রেণীতে উঠে আর এক্সট্রা কষ্ট করতে হবে না, তোমার আগে থেকেই জানা থাকবে। কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% আসবে এসএসসি পরীক্ষাতে। ওকে, 102 104টা বোন, বুঝেছি। ওকে হাবিবা, 12 অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসমানি, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ আমি কমেন্ট করতে পারছিলাম না স্যার, আপনার ক্লাস করে আমি স্কুলে বায়োলজিতে সবার থেকে বেস্ট মার্ক পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লিয়ার স্যার, আপনার ক্লাস করে স্কুলে সব থেকে বেশি মার্ক পাইছি। ওকে থ্যাংক ইউ আসমানি, থ্যাংক ইউ সো মাচ। MS জুই ডান, শিবলি ডান স্যার। হাবিবা একটা সৃজনশীল 80, রাইট হাবিবা, একটা সৃজনশীল 12 অধ্যায় থেকে 80। প্রাবণ ডান, ওকে। তো ঠিক আছে, সর্বশেষে মারমা ডান, ওকে ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্লাস নোটটি সবাই অবশ্যই ফেসবুক গ্রুপে শেয়ার করবা, আমি হচ্ছে সবার মানে হোমওয়ার্ক চেক করবো, এটাই হচ্ছে হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক আমি এক্সট্রা দিব, আরেকটা হোমওয়ার্ক আমি এক্সট্রা দিব, সেটা হচ্ছে অস্থি সন্ধি। তোমাদের বইয়ে একটা ফিগার আছে, অস্থি সন্ধির একটা ফিগার আছে, এই অস্থি সন্ধিটা হোমওয়ার্ক থাকবে, এই অস্থি সন্ধির ফিগারটা হোমওয়ার্ক থাকবে, দেখবো কারটা কত সুন্দর হয়। ঠিক আছে, তাহলে দুইটা হোমওয়ার্ক, একটা হচ্ছে তোমার নোট, পুরো নোটটা শেয়ার করবা যেটা তোমরা ক্লাস টাইমে করেছো আমার সাথে, এবং অস্থি সন্ধির যে ফিগারটা এটা হচ্ছে তোমরা শেয়ার করবা। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই লাইভে জয়েন করো, একটু পরেই দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।